এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আপনি নিশ্চিত থাকুন, আজকে আমি হলফ করে বলছি, সমগ্র ঢাকা শহর সেটার সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। অনেকদিন পরে মুখ খুললেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছু ইঙ্গিত দিল, অনেক কিছু বলে দিল। সেনাবাহিনী প্রধান কি বললেন, দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে? অনেকটা অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুইজন প্রভাবশালী এমপি। সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। দর্শক, আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসেন। আপনাদের সামনে আরো একটি সুযোগ এসে হাজির হয়েছে। বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত ৩৫,০০০ সৈন্য রেডি করেছে। আর ট্যাঙ্ক, কামান, গোলাপ যা লাগে সমস্ত সীমান্ত মোতায়েন করা শেষ। ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন, তাহলে যেটা ঘটবে, তখন সিনে চলে আসবেন আমাদের সেনাপ্রধান। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এলাকায় কিংবা সামনে সত্যি কি আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন প্রফেসর ইউনূস এবং তার সফরসঙ্গীরা? যদি সেটাই হয়, তাহলে কি বার্তা যাবে জাতিসংঘে? প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। হঠাৎ লাইভে আসলেন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। সাবেক প্রধানমন্ত্রী নাকি অতি দ্রুতই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটতে চলেছে। কোটি কোটি দর্শক নিয়ে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, এমনই ঘোষণা দিয়েছেন তারা। তো দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন দর্শক, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আমাদের আর হারানোর কিছু নেই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আমাদের সামনেই এগোতে হবে। আমাদের এই দুঃশাসন থেকে, অপশাসন থেকে, এই ইউনুসীয় শাসন থেকে, মগের মুল্লুক থেকে, মবের মুল্লুক থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে, ৫৬,০০০ বর্গ মাইলের যে সার্বভৌম বাংলাদেশ সেটিকে রক্ষা করতে হবে। এটির আর বিকল্প নেই। এই বুঝটুকু, এই জ্ঞানটুকু সবার মধ্যেই এখন চলে এসেছে ছাত্রলীগের, এবং এই কারণেই আমাদের মিছিলগুলো বড় হচ্ছে। আমাদের যে ১০ জন ১২ জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল, সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে, এবং খুব দ্রুতই, সেদিন কিন্তু বেশি দূরে নয়, অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে। এবং এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আপনি নিশ্চিত থাকুন, আজকে আমি হলফ করে বলছি, সমগ্র ঢাকা শহরের, ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটি জায়গাও তিল ধারণের জায়গা হবে না। সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবে। এবং সেই যে যাত্রা, সেই যাত্রার কিছু ট্রেইলারই এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে হাজারের মিছিলগুলো, সেগুলো খুব দ্রুতই লক্ষ জনতার মিছিলে পরিণত হবে। এবং এই ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। যে এই কথাটি দিয়ে শুরু করলাম আপনার এই প্রশ্নের উত্তর, যে আমরা কোনো সিগন্যালের অপেক্ষায় থাকি না, আমরা কোনো সিগন্যাল মেনে, সিগন্যাল ফলো করে রাজনীতি করি না, বরং আমরা সিগন্যাল দেই। আমরা যাদেরকে গ্রিন সিগন্যাল দেই তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, আমরা যাদেরকে রেড সিগন্যাল দেই তারা বাংলাদেশের রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়। যেমনটি ইতিহাসের আস্থা করে ওই ৭১ সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী নিক্ষিপ্ত হয়েছিল, সেই ইউনূসও আজকে ছাত্রলীগের রেড সিগন্যাল দিয়ে আগামীতে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি কিন্তু এই লড়াইয়ে তার জায়গাটিকে, প্রেরণাটিকে বা সম্পৃক্ততাটা কিন্তু জনগণের সঙ্গে, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী নয়, তৃণমূলের মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক, এই মেহনতি মানুষের সঙ্গে কিন্তু শেখ হাসিনা নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এবং এই মেহনতি মানুষের দোয়া, ভালোবাসা, ভরসাই কিন্তু শেখ হাসিনার সত্যিকারের ব্যাংক ব্যালেন্স। এটি হচ্ছে শেখ হাসিনার রাজনীতিতে বিনিয়োগকারী হচ্ছে বাংলাদেশের জনগণ, কোনো এস আলম বা কোনো অন্য কেউ নয়। এবং বাংলাদেশের জনগণই সেই জায়গাটি তৈরি করে দেবে বলে আমি মনে করি। এবং মানুষ কিন্তু সেই জায়গাটাই স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ করে বা করবে, এটি বাস্তবতা কিংবা এটি আমরা চাই, এটি তো নয়। কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা দেখতে চায়। এমনকি আপনি জিজ্ঞেস করবেন যারা তৃণমূলের নেতাকর্মী, তারাও কিন্তু দেখবেন যে অনেকেই বলবে যে সবাই প্রতিযোগিতামূলক রাজনীতি থাকুক, গণতান্ত্রিক রাজনীতি থাকুক। এই জায়গাটা কিন্তু সবাই চায়, বাংলাদেশের মানুষই সেটি চায়, বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণই এটি চায়। কিন্তু আজকে যখন আপনি আওয়ামী লীগকে ঘায়েল করছেন, দমন পীড়ন করছেন, রাষ্ট্রকে দমন পীড়ন যন্ত্র হিসেবে ব্যবহার করে সেই কাজটা করার চেষ্টা করছেন, মানুষ তো এটি কোনোভাবেই মেনে নেবে না। মানুষকে আপনি হয়তো একটা কবরের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন অন্যায় নির্যাতনের স্টিমরোলার প্রতিষ্ঠা করার মাধ্যমে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত তার শেষ কথা বলবেই। সে কারণে আমাদের মিছিলগুলোতে কিন্তু মানুষ সমর্থন পাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, ছাড়া দিচ্ছে এবং আশ্রয়ও দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ এগিয়ে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে
ছাত্রলীগের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু করছে, অথচ অনেকের সঙ্গে কিন্তু যোগাযোগ নাই, তার সেজন্য তাকে স্বস্তি দেয়া, তাকে ভরসার জায়গাটা দেয়া, তো সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু সেটি করছে। যে কারণে আমি মনে করি যে এই লড়াইটা চলমান থাকবে। এই লড়াইয়ের রাস্তা একটাই, এই লড়াই কেবল বেগবান হবে। এই লড়াইয়ের এই ফয়সালা হচ্ছে একটাই, সেটি হচ্ছে যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রত্যাবর্তন হবে এবং সেটির মাধ্যমে বাংলাদেশের জনগণের রায়টি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার লক্ষ্য কিন্তু সেটি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশে মানুষের অধিকারের নিশ্চয়তা দেওয়া, বাংলাদেশে স্থিতিশীলতা তৈরি করা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে, যে সার্বভৌমত্বকেও আজকে কম্প্রোমাইজের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে, যে স্বাধীনতাকেও আজকে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে। আপনার ক্ষমতার থাকা না থাকার বিষয়টিকে আপনি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটির সঙ্গে আপনি জুড়িয়ে দিচ্ছেন। আপনি আপনার আওয়ামী লীগকে দমন করার জন্য আপনি মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, যেটি বাংলাদেশের যে সোশ্যাল ফ্যাব্রিক সেটিকে আসলে নষ্ট করে দিচ্ছে। আমাদের এই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা সেটিকে কোনোভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো যে কারণে এই সরকার কিন্তু জুয়া খেলছে বাংলাদেশের জনগণের জীবন নিয়ে, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। তো সে কারণে আমি মনে করি যে লড়াই অনিবার্য, প্রতিরোধ অনিবার্য এবং বিজয়ও অনিবার্য হবে বলেই এটি আমার সেপ্টেম্বরে নাকি ঢাকা দখল করতে চেয়েছিলেন, গোয়েন্দা তথ্য ছিল, তো সেপ্টেম্বরে ঢাকা দখল করতে পারবেন? দেখো, আমি মনে করি যে এই লড়াইয়ের টাইমলাইন জনগণই নির্ধারণ করবে এবং এই লড়াইয়ের নির্ধারকও বাংলাদেশের জনগণই থাকবে এবং আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়া, কৌশলগত স্বাভাবিক প্রক্রিয়া, সকল বিষয়ের আলোকেই আমি মনে করি যে এই একটি পরিণতির দিকে যাবে এবং বাংলাদেশের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবেই এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে এই সমস্যাটির একটি সমাধান হবে। যতদিন না আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন আপনি করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি দেখবেন, আপনি এটি নিশ্চিতভাবে মনে করবেন যে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটি, স্থিতিশীলতার সংকটটি থেকেই যাচ্ছে। তো আমি মনে করি যে এই টাইম লাইনটি বড় এগিয়ে আসবে, কারণ মানুষের ক্ষোভ, মানুষের অসন্তোষ, মানুষের উপর যে ধরনের নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সে কারণে কিন্তু মানুষের ক্ষোভ এবং প্রতিরোধের স্পৃহাটি ক্রমান্বয়ে আরো বাড়ছে এবং আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা তো সেটি প্রমাণ করেছে। সাহসের সমুদ্রের মতো বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরাই তো একটা গণতান্ত্রিক স্রোত গোটা বাংলাদেশে তারা তৈরি করার চেষ্টা করছে এবং ছাত্রলীগই সেটি করবে এবং আমি বিশ্বাস করি যে, কারণ কারণ শুধুমাত্র দলীয় শক্তির বহিঃপ্রকাশ হিসেবে এটি আমি মনে করি না, বরং সময়ের প্রয়োজনেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এটি বাস্তবায়ন করবে। তরুণ প্রজন্মের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশে ছাত্রলীগের ছেলেমেয়েরা সেটি করবে, কারণ আমাদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের দলীয় স্বার্থ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, অর্থবিত্ত সেটি নয়। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ একটি মানবাধিকার ভিত্তিক দেশ হবে, বাংলাদেশ একটি ন্যায় বিচার ভিত্তিক দেশ হবে, বাংলাদেশ সকল মানুষের অধিকার থাকবে এবং আমাদের সমৃদ্ধ রাজনীতির পথপানে বাংলাদেশ এগিয়ে যাবে, সেটি নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম। যে কারণে সংগ্রামটি যেহেতু ন্যায়সঙ্গত, সংগ্রামটি যেহেতু জনগণের সমর্থন আছে, তো জনগণই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে, এটির টাইম লাইনও জনগণ নির্ধারণ করবে। এই আন্দোলনের পরিণতি, আন্দোলনের সফলতার গল্পটিও জনগণই লিখবে বলে মনে করি। ইনান, এই যে আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে মিছিল ক্রমাগত বড় হবে, এবং আমি বলছিলাম যে সাদ্দাম কয়েক মাস আগেও বলছিলেন যে মিছিল ক্রমাগত বড় হবে। আপনারা নেতৃবৃন্দ, ছাত্রলীগের কথাই যদি বলি, আপনারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুজনই মানে আত্মগোপনে আছেন, বা আত্মগোপন বলা ঠিক হবে না, কারণ আপনারা কথা বলছেন, যোগাযোগ রাখছেন, সবই করছেন, মানে আপনারা দেশে থাকতে পারেন নাই। আপনারা সংগঠনটাকে এত দ্রুত সংগঠিত করলেন কি করে? মানে আওয়ামী লীগের তো কোথাও কোনো সংগঠন নাই, আমরা অনেক বছর শুনলাম, ক্ষমতায় থেকে থেকে সংগঠন নাই, মানে এই সময়ে এত মামলা, গ্রেফতার, আপনারা যে নির্যাতনের কথা বলেন, এসবের পরেও সংগঠনগুলো সংগঠিত হলো কি করে? এই যে ঢাকার বাইরে এই এত রকম মিছিল, কখনো মশাল মিছিল, কখনো ঝটিকা মিছিল, ব্যানার চলে এসেছে, এখন ফেস্টুন চলে এসেছে, এখন মানে সংগঠিত করছেন কি করে আপনারা এই দলগুলোকে? জি, ধন্যবাদ। সংগঠন আসলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, যেই সংগঠনই বলি না কেন, আমাদের সবারই অভিভাবক একজন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং শুধু বাংলাদেশ নয়, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এইরকম কোন সংগঠক আর কখনো এসেছেন কিনা, এটি আসলে একটি গবেষণার বিষয়। সংগঠক শেখ হাসিনা, এটি নিয়ে একটি পিএইচডি রিসার্চ হতে পারে।
করা যেতে পারে, কারণ শেখ হাসিনার সাংগঠনিক যে ক্যাপাসিটি এবং সাংগঠনিক যে ক্যাপাবিলিটি, এটি আসলে আমাদের বয়সে আমরা এই 5 আগস্টের পরে যেভাবে দেখলাম এভাবে তো আর দেখার সুযোগ হয়নি। এর আগে গল্প শুনেছি 81-তে দেশে ফেরার পর একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা থেকে কিভাবে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করে এই আওয়ামী লীগ অমুক গ্রুপ, আওয়ামী লীগ তমুক গ্রুপ সব বাদ দিয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের গ্রুপ এই জায়গাটিতে নিয়ে আসার গল্পগুলো শুনেছিলাম। কিন্তু 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা যে রাজনৈতিক ক্যালিবার দেখিয়েছেন, এটি আসলে হ্যাটস অফ টু হার না বললে কৃপণতা হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একজন সংগঠক হিসাবে ওনার যে ক্যাপাবিলিটি, ওনার যে অসাধারণ নৈপুণ্য, এরই ফলাফল হচ্ছে আজকে এই সংগঠনের ঘুরে দাঁড়ানো। এবং নেত্রী আর তার তৃণমূলের কর্মীরা, এই ক্ষেত্রে আমাদের কারো কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নেই, ভাওতাবাজি করার সুযোগ নেই, চাপাবাজি করার সুযোগ নেই যে আমি হাং করেছি, আমি তাং করেছি। সকল ক্রেডিট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার তৃণমূলের কর্মীদের, তার অসহায় খেটে খাওয়া কৃষক শ্রমিক লেভেলের যে কর্মীরা রয়েছে, একেবারে ছাত্রলীগের তৃণমূলের যে কর্মীটা রয়েছে, যে কিনা আজ রাত পহলে কাল কোথায় থাকবে, কিভাবে তার ভাতের আহার জুটবে এটিরও নিশ্চয়তা নেই, সেই কর্মীটি এই ক্রেডিটের আসল হকদার বা দাবিদার। এবং তার অনুপ্রেরণা কোথায়, তার অনুপ্রেরণার উৎসটি কোথায়, তার যে মোরাল যে বুস্ট আপ, এটি কিভাবে হলো, এটি হয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে। আপনারা জানেন কিনা আমি জানি না, বঙ্গবন্ধু কন্যা কিন্তু 5 আগস্টের পর থেকে আমার মনে হয় উনি সরাসরি ওভারফোন কথা বলেছেন কয়েক লক্ষ নেতাকর্মীর সাথে, সরাসরি বিভিন্ন গ্রুপে এখানে সেখানে এভাবে ওভাবে, মানে কোটির উপরে নেতাকর্মীর উনি ভয়েস সরাসরি নিজে শুনেছেন এবং কোটির উপরে নেতাকর্মী সরাসরি, এটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় নয়, সরাসরি ওনার ভয়েসটি শুনতে পেয়েছে। এবং শেখ হাসিনার যে ওই কণ্ঠ, শেখ হাসিনার যে আওয়াজ, শেখ হাসিনার কণ্ঠে যে মায়া, শেখ হাসিনার কণ্ঠে যে প্রগাঢ়তা, শেখ হাসিনার কণ্ঠে যে ভালোবাসা, শেখ হাসিনার কণ্ঠে দেশের প্রতি যে মমত্ববোধ, শেখ হাসিনার কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে কমিটমেন্ট, এই সবকিছুই আমাদের তৃণমূলের কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। শেখ হাসিনা একজনই, শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষেত্রে একটি অপরিহার্য নাম, ছাত্রলীগের কর্মীদের বেঁচে থাকার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম, বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম, শান্তির ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, নির্বিঘ্নতার ক্ষেত্রে, দেশের সকল সূচকের ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্যতার নাম। এবং শেখ হাসিনার এই অপরিহার্যতাই সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদেরকে সংগঠিত হতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা যারা নেতা গোছের রয়েছি, বরং আমরা শেখ হাসিনার বার্তাগুলোই এই তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমাদের যে চেইনগুলো রয়েছে, চ্যানেলগুলো রয়েছে, সেগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং সেই বার্তা নিয়ে তৃণমূলের কর্মীরা আজকে শেখ হাসিনার প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, আজকে বাংলাদেশের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, লাল সবুজের পতাকার প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, নারী স্বাধীনতা, নারীর অধিকারের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে সামিল হয়েছে। এবং এই লড়াই ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই যে ন্যায়ের সাথে অন্যায়ের ফুটবল ম্যাচ, এখন এই ফুটবল ম্যাচটি 90 মিনিটে শেষ হবে, এক্সট্রা টাইমে শেষ হবে, টাই ব্রেকারে শেষ হবে না পেনাল্টি শুটআউটে শেষ হবে, এটির সিদ্ধান্ত বা এটির জাজমেন্ট বা এটির প্রেডিকশন আমরা এখনই করতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু নিশ্চিত করেই বলতে পারি 90 মিনিটে হোক, এক্সট্রা টাইমে হোক, টাই ব্রেকারে হোক আর পেনাল্টি শুটআউটে হোক, বিজয় কিন্তু এই ন্যায়ের পক্ষের শক্তিরই হবে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরই হবে, সত্যের পক্ষের শক্তির হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে যে শক্তি রয়েছে তাদেরই হবে। সাদ্দাম, শেষ প্রশ্ন করে শেষ করি। এক, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই বয়ান আর কাজ করবে না। ডাকসু জাকসু নির্বাচনের পর কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকই খুব আস্থার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বলছেন। কাজে এই যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিজয়ী হবে বলে তো ইনান শেষ করলেন, সেই বিষয়টাই জানতে চাই। আর আমি জানতে চাই, আপনারা কোনো রাগঢাক রাখছেন না যে ইউনূস সরকারের পতন ঘটানো এখন আপনাদের রাজনৈতিক লক্ষ্য, তো কিন্তু ডক্টর ইউনূসের পতন ঘটলে, ইউনূস সরকারের পতন ঘটলেই কি আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? বিএনপি, জামায়াতে ইসলামী এখন যদি আপনাদের মিছিলগুলোকে রাজপথে প্রতিরোধ করতে চায়, আপনাদের কি কৌশল হবে? কেন তারা প্রতিরোধ করছে না সে প্রশ্ন আমি বলছিলাম যে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেনও তুলছিলেন। তো সে এক প্রশ্ন, তারা প্রতিরোধে নামলে আপনারা কি করবেন? আর
মানে ইউনূস সরকারের পতন হলেই আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন বলে মনে করছেন কেন? শেষ প্রশ্ন। এক হচ্ছে যে মুক্তিযুদ্ধ বরং দিন দিন আরো শক্তিশালী হবে, এবং সেটি আজকে দেখুন ধানমন্ডি 32 নম্বর ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু গোটা বাংলাদেশটাই আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে প্রত্যেকটা ঘরই ধানমন্ডি 32 নম্বরে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করা হয়েছে গণভবনে, আজকে গোটা দেশটাই শেখ হাসিনার উঠানে পরিণত হয়েছে। এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকার, স্ক্রিপ্ট, এটি আসলে কি দেখুন, আজকে পরাজিত শক্তি তাদেরকেও কিন্তু মুক্তিযুদ্ধের ভেগ ধারণ করতে হচ্ছে, এবং এটি প্রমাণ করে যে মুক্তিযুদ্ধের শক্তির জায়গাটা কোন জায়গায় গেছে, কতটুকু শক্তিশালী হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধ তো একটা যেমন আমাদের স্বাধীনতার আন্দোলনের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের নতুন সূচনার সূতিকাঘাত, একই সঙ্গে একটি তো আদর্শিক অঙ্গীকারের বুনিয়াদ গুলো আমাদের তৈরি করে দিয়েছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা গণতান্ত্রিক হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা গণতান্ত্রিক হবে। সেই গণতন্ত্রের প্রশ্নটি তো বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি বিস্তৃত হচ্ছে, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হচ্ছে। যত বেশি গণতান্ত্রিক আন্দোলন হবে, সেটি তো আসলে মুক্তিযুদ্ধের আন্দোলনই। বাংলাদেশে আপনি যখন সাম্প্রদায়িক রাজনীতির বিস্তৃতি ঘটানোর চেষ্টা করা হবে, এবং যুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করবে, ধর্মনিরপেক্ষ মূল্যবোধের কথা বলবে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, তো সেটি তো মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার সংগ্রামী, মুক্তিযুদ্ধকে রিস্টোর করার সংগ্রামী। বরং তাদের যে দেখানো রিসেট বাটন, সেটিকে ধূলিসাৎ করে দিয়ে মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার সংগ্রামী তো এটি। এবং এই ন্যায় বিচার, মানবাধিকার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টি জড়িয়ে রয়েছে। আপনি দেখুন জুলাই আগস্টে আন্দোলন যারা করেছে এবং আন্দোলনে যারা বিভ্রান্ত করেছে, সেই বিভ্রান্ত করার জন্যও কিন্তু বলতে হয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাদেরকে কিন্তু বলতে হচ্ছে দাবিয়ে রাখতে পারবে না। তো সে কারণে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম, এটি শুধুমাত্র মুক্তিযুদ্ধ তো ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয় নয়, এটি বাংলাদেশের সকল মানুষের জীবনের একটি অমীয় সাহসের ধারা হচ্ছে মুক্তিযুদ্ধ। তো যে কারণে বাংলাদেশের মানুষের যে সামাজিক রাজনৈতিক বোধ, সেখানে যে সিম্বল গুলো আপনি দেখবেন, সেখানে গান, সাহিত্য, ইতিহাস যদি দেখেন, আপনি জীবনধারা যদি দেখেন, বাংলাদেশের মানুষ যে ধরনের জীবনধারা, যে ধরনের লাইফ স্টাইল পছন্দ করে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা যেরকম, সামাজিক উপকরণ গুলো যেরকম, যে কারণে মুক্তিযুদ্ধ বাংলাদেশে আসলে সর্বতভাবেই আসলে জড়িয়ে রয়েছে। এবং এটি কোনো অপশক্তির পক্ষে এটি আসলে পরাজিত করা সম্ভব নয়। যে কারণে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ আরো তীব্রভাবেই ফিরে আসবে, মুক্তিযুদ্ধ আরো শক্তিশালী ভাবেই ফিরে আসবে, এবং বাংলাদেশের মানুষের জীবন কাটিয়ে মুক্তিযুদ্ধই থাকবে। এবং সেটি হচ্ছে যে আমাদের অঙ্গীকারগুলোর জন্য, সেটি হচ্ছে আমাদের স্বপ্নগুলোর জন্যই বলে আমি মনে করি। আরেকটি হচ্ছে যে আপনি যেটি বললেন যে আমাদের প্রত্যাবর্তন যেটি বিষয়, সেটি অবশ্যই, কারণ বাংলাদেশে বর্তমান সরকার যেহেতু নিরপেক্ষতা দেখাতে পারছে না, বর্তমান সরকারের যেহেতু প্রশাসনিক দক্ষতাও নেই, বর্তমান সরকার যেহেতু এই গত 12 মাসে তার সেটি প্রমাণও তারা রাখতে পারেনি, তো সে কারণে কিন্তু এটি এমন একটি সরকার, যে সরকার কিন্তু নির্বাচনটি স্বচ্ছতার সঙ্গে হবে, যেই নির্বাচনের ফলাফল একটা ছাত্র সংসদ নির্বাচনের 11,000 ভোটের ফলাফল, যেখানে 67% ভোট পড়ে, সেই ফলাফল দিয়ে যদি আপনার 3 দিন অতিক্রান্ত হয় এবং সংখ্যাগরিষ্ঠ প্যানেলকে যদি নির্বাচন থেকে সরে আসতে হয়, তাহলে এই সরকার নির্বাচন থেকে দেবে কাদের নিয়ে? এই সরকার নির্বাচনটি আসলে দেবে, সেটি তো কোনোভাবেই কোনো বাস্তবসম্মত নয়। গণতন্ত্রের কোনো পাটিগণিতেই এই সরকার একটি নির্বাচন করতে পারবে এটি মেলানো সম্ভব নয়। এবং বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের সংবাদ মাধ্যম সেটি কিন্তু বলছেই। তো সে কারণে আমরা মনে করি যে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং নিরপেক্ষ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই। এবং তাদের আওতাধীনে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি আমরা করতে পারি, যেই সরকারের নিরপেক্ষতা থাকবে, যেই সরকারের দক্ষতা থাকবে, যেই সরকারের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিটি থাকবে, এবং যেই সরকার জনগণের সমর্থনটি অর্জন করতে পারবে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, ছাত্রলীগের প্রত্যাবর্তন সেটি নয়। আমরা বাংলাদেশের 5ই আগস্টের লড়াই আমাদের নতুন করে শুরু করার কিছু নেই, লড়াই 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে, লড়াই চলমান রয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা, আমাদের আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সংগ্রামটি বসবাস করছে, আমাদের মেঠোপথে, আমাদের রাজপথে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের গ্রামে গঞ্জে, মফস্বলে, সচিবালয়ে আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সেই জায়গা থেকে সংগঠিত হচ্ছে। সে কারণে প্রত্যাবর্তনের গল্প নয়, বরং আমাদের উত্থান হবে, বাংলাদেশের ভেতর থেকেই, বাংলাদেশের মাটি থেকে আমাদের আন্দোলনটি উত্থিত হবে, এবং সেটির মাধ্যমে বাংলাদেশে একটি ফয়সালার পথকে আমরা পাবো। এবং ছাত্রলীগ সেখানে আরো প্রাসঙ্গিক হবে। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে দখলদার সরকার, আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা তো জানে যে সে ছেলের মেয়েটি হয়তো ছাত্রলীগ করে না, কিন্তু সে যখন এই কপালে লাল সবুজের পতাকা বেঁধে আন্দোলন সংগ্রামে অংশ নেয়, সেই লাল সবুজের পতাকার ডিজাইনার তো বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ছেলেমেয়েরা যখন স্কুলে কলেজে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গায়, সেই জাতীয় সঙ্গীতের
সেই জাতীয় সঙ্গীতের প্রস্তাবক এবং সেই জাতীয় সঙ্গীতকে আনুষ্ঠানিকভাবে রূপদান, সেটি তো বাংলাদেশ ছাত্রলীগের করে দেয়। আমাদের মানচিত্র, আমাদের গণতন্ত্র, সকল কিছুর সঙ্গেই তো বাংলাদেশ ছাত্রলীগ জড়িত রয়েছে। তো এই সংগঠনটির মালিকানা তো আমাদেরও নয়, এই সংগঠনটির মালিকানা বাংলাদেশের মানুষের। এটি একটি গণসংগঠন। তো সে কারণে আমরা মনে করি যে আমাদের সেই গণতান্ত্রিক সংগ্রামটি শক্তিশালী হবে, সেই গণতান্ত্রিক সংগ্রামটি সফল হবে এবং এই দখলদার ফ্যাসিস্ট ইউনূসকে বিদায় নিয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণ কাছে ফিরে দিতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে, আমি শেষ করছি, যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন যে সামরিক আইন প্রত্যাহার, যদিও সেটি সে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করা হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঠিক এরকম ভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে নিরপেক্ষতা বজায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যেভাবে দলীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সেটি থেকে বাদ দিয়ে সকল কিছু তদন্ত করে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের কাছে ফিরে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার মাধ্যমেই বাংলাদেশের বিদ্যমান সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজতে হবে বলে মনে করি। অনেক ধন্যবাদ ইনান। আপনি যদি শেষ কিছু যোগ করতে চান। আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি কিছু যোগ করতে চান? না, আসলে যোগ করার কিছু নেই। আপনাকে অনেক ধন্যবাদ। তবে যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে জামাত বিএনপি যদি বাধা দেয়, বাধা দিতে আসুক না, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, অসুবিধা নেই। আমরাও আমাদের জায়গা থেকে প্রস্তুত রয়েছি সকল বাধার জিনজির ভঙ্গ করে, ভেঙে দিয়ে, চুরমার করে আমরা আমাদের নতুন সূর্যের পথে, এই আওয়ামী শক্তির, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পুনরুত্থানের পথে আমরা এগিয়ে যাব। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, বার্তা স্পষ্ট। আমি যতদূর জানি, আমরাও খোঁজ খবর নিয়েছি, যেহেতু সবাই প্রবাসী বাংলাদেশি, আমরা একে অপরকে চিনি না, কাউকে গ্রেফতার বা ন্যূনতম পুলিশে কোনো হয়রানির কোনো খবর কোথাও শোনা যায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে, যদি ঘটনাটা মিথ্যা হয়ে থাকে, আওয়ামী লীগের পক্ষ থেকে ডক্টর সিদ্দিকুর রহমান তিনি কনসাল জেনারেলের বিরুদ্ধে একটি ডিফেম লসুট করতে পারে কিনা? খুব সুন্দর কথা বলেছেন। আওয়ামী লীগ বলতে যুক্তরাষ্ট্রে কিছু নাই, ওনাদের যে আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, ওদের নামে কোন রেজিস্ট্রেশন আমেরিকাতে নাই। সরকার এটা, বাংলাদেশ সরকার এটাকে অ্যাপ্রুভ করে নাই। সো হি অর শি ইজ নবডি। আপনারা বুঝতে হবে, আমরা শুধু বাঙালি কায়দায় কথা বলে যাচ্ছি, উনি কিন্তু ওদের রিপ্রেজেন্টেটিভ না। এটা ইন্ডিভিজুয়াল ঘটনা, যার যার লয়ার সে ধরতে, আওয়ামী লীগ এখানে তাদের লয়ার ধরে দেবে না। যাকে অ্যারেস্ট যদি করে থাকে, আমি জানি না করেছে কিনা, আমি বলবো না, না করে এটাও বলবো না, যেহেতু একটা গুরুত্বপূর্ণ সোর্স থেকে এসেছে, অফকোর্স সে দায়িত্ব নিয়ে কথাগুলো বলে। কিন্তু সে যদি প্রমাণ করতে না পারে, ওই ইন্ডিভিজুয়াল যদি কাউকে যদি বলে যে সুলতানুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছে আর সুলতানুর রহমান অ্যারেস্ট না হয়ে থাকে, দেন that individual has a right to sue whoever gave the information. আমি প্রশ্ন অ্যাড করতে পারি? জি আপু বলেন। মঈন ভাইয়ের জন্য। মঈন ভাই, আমি নিজে কনসাল জেনারেলের বক্তব্যটা শুনেছিলাম। তো সেখানে তিনি বলছেন যে তদন্ত, যেহেতু বিষয়টি তদন্তাধীন, সেই কারণে যারা গ্রেফতার হয়েছে এবং একাধিক লোক গ্রেফতার হয়েছে, তাদের নামটা সেজন্য সে প্রকাশ করতে পারছে না। তো গ্রেফতার করেছে, পরে তদন্ত করছে, এরকম একটা বিষয়। আর যেহেতু এখানে যারা ছিলেন, আমরা সবাই প্রবাসী বাংলাদেশিরা ছিলেন, বাংলাদেশ অরিজিন যারা, তারা ছিলেন। আমি কোনো দল মতের কথা বলছি না। এই মুহূর্তে বাংলাদেশের যে ক্রাইসিস, তাতে দেশপ্রেমিক যে কোনো বাংলাদেশি আসলে এই ইউনুসের প্রতি অনাস্থা প্রকাশ করার সুযোগ থাকলে সে সেটা করবেন, এবং সেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সেটাকে সম্মান করে সেই হিসাবে তিনি তার সেই প্রতিরোধ বলেন, প্রতিবাদ বলেন, সেটা তিনি করবেন। তো এখানে সুলতানা বারবার করে ওই অনুষ্ঠানের প্রশ্নকর্তা দূতাবাস বলছিলেন, নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি আমাদের কনসুলেট অফিস, ওটা দূতাবাস না, এবং দূতাবাসের যেই পরিমাণ নিরাপত্তা দিতে রাষ্ট্র বাধ্য কান্ট্রি, সেটা কিন্তু কনসুলেটের ক্ষেত্রে না। কনসুলেট হচ্ছে একটা মিনিমাম। এবং হামলার ঘটনা যেটা বললেন, সে বিষয়টা আমি জানি। তারা যখন ভেতর থেকে একজন কূটনৈতিক আসছিলেন, তো তিনি এসে যখন ওনাদের সাথে খুব উচ্চ বাক্য ব্যয় করছিলেন আর কি, একটু খারাপ ভাষায়, তো তখন এখান থেকেও, মানে এই পক্ষ যারা প্রোটেস্ট করছিলেন তাদের পক্ষ থেকেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি, কাউকে আহত বা আমি ডিম ছোড়ার ঘটনাটা আসলে আমি লন্ডনে যাই, এখানে আমি জানি না, বা ভেঙেছে, এখন কারা ভেঙেছে তা তো আমরা বলতে পারি না। ওটা কনসুলেটের নিজস্ব ভবন না, ওটা কনসুলেটের নিজস্ব ভবন না, ওটা হচ্ছে একজন ভাড়া নেওয়া, এবং যার বাড়িতে, মানে যার বিল্ডিং, তিনি তার পক্ষ থেকে কোন রকম কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। আর আমি যতদূর জানি, আমরাও খোঁজ খবর নিয়েছি, যেহেতু সবাই প্রবাসী বাংলাদেশি, আমরা একে অপরকে চিনি না, কাউকে গ্রেফতার বা ন্যূনতম পুলিশে কোনো হয়রানির কোনো খবর কোথাও শোনা যায়নি। এবং এরকম কোনো কিছু ঘটলে আমি নিশ্চিত যে কনসাল জেনারেল সাহেব উনি একদম উনি খুব
মানে নামটা অবশ্যই খুশির সাথে উৎসাহের সাথে প্রকাশ করতেন। জি, আমি ফিরছি রুমা। এনামুর রাজা দীপু, আমি জানি মঈন ভাই আপনি অনেক ব্যস্ত, আমি আপনার কাছে আসছি, কিন্তু এনামুর রাজা দীপু আপনার জানা আছে নাকি? আপনি তো নিয়মিত কনসুলেট অফিসে যান। আমি নিজেও আমি একটু আগে কথা বলেছি কনসাল জেনারেল মোজাম্মেল হকের সঙ্গে, তিনি আমাকে বলেছেন হ্যাঁ চিঠি পেয়েছেন, কিন্তু সেটি বলা যাবে না এবং কারো নামও বলা যাবে না, এরকম আর কি বিষয়টি। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমি জিনিসটা বিভিন্ন ফেসবুক সহ অন্যান্য সূত্রে জানার পর চেষ্টা করছি আমার নিজস্ব সোর্সে জানার জন্য, তো কেউ স্পষ্ট করে বলতে পারেন না। কারণ এই দেশে আমাদের দেশের যেসব লোকরা সাংবাদিকতা করেন, বাংলাদেশের মতো সিস্টেম না এখানে যে কেউ একটাকে ফোন করলেই বলে দেবে বা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট তাকে কাগজ প্রোভাইড করবে, এরকম না। তো সেই জায়গায় অনেকটা অস্পষ্টতা এখন পর্যন্ত কেউই জানে না। আমি তো 5 জন লোক যারা এখানে বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করেন এবং যাদের কাছে এই তথ্য থাকা খুবই স্বাভাবিক ছিল, তারা কেউই স্পষ্ট করে বলতে পারেন নাই। তো আমি সেই বিষয়টা যাচ্ছি না। মঈন ভাই তো এই দেশে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসিং অ্যাটর্নি, তো আইন এবং আইনের ইমপ্লিকেশন সবটা উনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন। আমরা বাংলাদেশে যেভাবে দেখতে অভ্যস্ত, করতে অভ্যস্ত, সেই বিষয়টাই এখানে আসছে। এখন ধরেন যে আমাদের কনসাল জেনারেল সাহেব, উনি তো বাংলাদেশের গভর্নমেন্টের একটা টুলস বা গভর্নমেন্টের মেশিনের পার্টস অফ দ্য মেশিনারি। তো উনি গভর্নমেন্টের বিভিন্ন লোকজন যারা আছে সেখান থেকে তাকে যেভাবে বলা হবে বা ডিরেকশন দেওয়া হবে উনি তো সেভাবেই বলবেন। তো এটা ভালো হতো যদি এই ধরনের স্টেট ডিপার্টমেন্ট থেকে ওনাকে কোনো চিঠি দেওয়া হয়ে থাকে, সেই চিঠি যদি উনি সরাসরি কাউকে দিতে নাও চান, নাম তো বলতে পারবেন। এটা তো এরকম না যে এরকম ঘটনা ঘটার পরে উনি নাম বলবেন না আর এটা কেউ পৃথিবী জানতে পারবে না, এরকম না। অ্যাটর্নি মঈন চৌধুরী এরকম কি হতে পারে? ধরেন এরকম কেসগুলো পাবলিক কেস, যদি সত্যি সত্যি স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো চিঠি দেওয়া হয়ে থাকে, সেইটা কি রাষ্ট্রীয় গোপনীয়তার মধ্যে পড়বে নাকি আরো বেশি এটার প্রতি স্বচ্ছতা থাকবে? ধন্যবাদ। যদিও তদন্তাধীন বিষয়ে কথা বলা ঠিক না, যদি বাংলাদেশে আমরা সবকিছু ইনভলভ হয়ে যায়, আমাদের যেটা দরকার না ওইটা আমরা বলি, যেটা শোনা না এটা শুনি, সব জায়গায় বোঝার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে এমনটি হতে পারে, আমি যেটা মনে করি, হয়তো বা স্টেট ডিপার্টমেন্ট থেকে উনাকে বলেছে বিষয়টা আমরা তদন্ত করছি, উনি যাদের নাম দিয়েছিল, তো ওই ভিত্তিতে উনি হয়তো ভাবতেছে কাউকে অ্যারেস্ট করা হবে বা সরকার কিছু করবে। তো সরকারি টুলস গুলা সরকার ব্যবহার করবে, সিসিটিভি ফুটেজ আছে, তো তদন্তাধীন হতে পারে। আমি একটাই কথাই বলি, দায়িত্বশীল কর্মকর্তা উনি যে রুমা বলেছেন যে বাংলাদেশ কনসুলেট আর এমবেসি নিরাপত্তা একটু ডিফারেন্স আছে, তাদের ডিপ্লোম্যাটিক স্ট্যাটাসও ডিফারেন্স আছে, যেটা আপনার এমবেসি ডিপ্লোম্যাটিক স্ট্যাটাসটা পায়, এটা আবার কনসুলেটে সেম প্রিভিলেজটা পায় না। সো এই ক্ষেত্রে উনি হয়তো এমনটি ঘটেছে, উনি হয়তো বলছে তদন্ত হচ্ছে, অ্যারেস্ট হবে বা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওইটা কোনো আমেরিকান মিডিয়াতে আসে নাই। আসলে আমরা জানতাম, আমি সার্চ করেছি, এবং এমনকি অ্যাটর্নি অফ ডিস্ট্রিক্ট অফিস থেকে কোনো প্রেস রিলিজ আসলে আমরা সার্চ যে